গল্পের শুরুটা আজ থেকে প্রায় 15 বছর আগের, আর শেষটা সেটা না হয় শেষেই বলি। এই গল্পের স্থান ও চরিত্র বাস্তবে মিলে গেলে সেটা নেহাতই কাকতালীয়। কিভাবে একজন মানুষ মরতে মরতে বেঁচে ওঠে, ভাঙতে ভাঙতে গড়ে ওঠে, তারই গল্প। আজ যখন সারা পৃথিবীতে শুধুই হতাশা আর বিশ্বাসঘাতকতার শিল্প কলকারখানা গড়ে উঠেছে, সেখানে নিখাত ভালোবাসা একজনকে কোথায় নিয়ে যেতে পারে, এ শুধু তারই গল্প। চলো বন্ধুরা, গল্পটা এবার বলি। গল্পের নাম ভালোবাসার ভাস্কর্য। সময়টা 2010 সালের ডিসেম্বর মাস। মেসের আরও 2 রুমমেট যখন পূবের জানালা খুলে বিছানার উপর পড়তে বসে, পলকের ইচ্ছে থাকলেও লেপের তলায় শুয়ে থাকতে পারল না সে। একটা চক্ষু লজ্জার বিষয় তো আছে। ডিসেম্বরের শেষ চলছে এখন, পরশু বড়দিন গেল। আজ ছিল অনিশের জন্মদিন। অনিশ মানে পলকের বন্ধু। পলকের মনে ছিল সে কথা। দুপুরে জন্মদিন উদযাপন থেকে খাওয়া দাওয়া সবই অনিশের বাড়িতে। রাধিকাও আমন্ত্রিত। তারা তিনজনই একে অপরের খুব ভালো বন্ধু। তবে পলক ও রাধিকার বন্ধুত্বটা সবার চোখে পড়ত। বিশেষ করে রাধিকার প্রতি পলকের খেয়াল রাখা, ছোটোখাটো বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে ভাবা, এসবের জন্য রাধিকার কাছে পলক ছিল এক ভীষণ রকম ভরসা ও আশ্রয়। সদ্য স্নাতক পাস করে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। রাধিকা আর অনিশ একই ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পলক ভর্তি হয়েছিল জেলা শহরের একটি আর্ট কলেজে। আর্টের প্রতি তার এক ধরনের বিশেষ ঝোঁক ছিল। ঝোঁকটা সে পেয়েছিল তার বাবার কাছ থেকে। তার বাবা বিভিন্ন দেবদেবীদের মাটির মূর্তি গড়ত, আর সেগুলো বিক্রি করে সংসার চালাতো তাদের। তাই পলকের আর্থিক অসঙ্গতি যে ছিল তার নতুন করে বলার প্রয়োজন নেই। রাধিকার ছিল ভূগোল আর অনিশের অর্থনীতি। বাসে করে অনিশের বাড়ি যাওয়ার সময় পলক মনে মনে ভাবতে লাগলো, আজ অনিশের জন্মদিনে রাধিকাকে সে তার মনের কথা জানিয়েই দেবে। কতদিন আর বইবে সে অবলা প্রেমের না বলা যন্ত্রণা। কিন্তু ভয়, যদি নষ্ট হয় বন্ধুত্বটুকু। 3 বছর ধরে একটু একটু করে কখন যে হৃদয় জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে রাধিকা, ভাবতে ভালোই লাগে পলকের। সকাল 11টা নাগাদ অনিশের বাড়িতে পৌঁছায় সে। রাধিকা পৌঁছয় একটু পরেই। আকাশে নীল শাড়ির সাথে ফুল হাতা সাদা ব্লাউজে 21-এর রাধিকাকে দেখে পলকের যেন ফ্রেমে চোখ আটকে যাওয়ার মতো অবস্থা। আয়োজন দুপুরে, কারণ রাত্রে বাড়ি ফিরতে অনেকেরই সমস্যা। বেশি না, সব মিলিয়ে ওই জনা 25-এর আয়োজন। মায়ের হাতের পায়েস দিয়ে শুরু করে দুপুরের ভাজা ভুজি, মাছ মাংস ভাত মিষ্টি চাটনি, ওই আর কি, যেমন মফস্বল ও গ্রামীণ সংস্কৃতিতে হয়। সেই সময় এর থেকে ঘটা করে গ্রামীণ সংস্কৃতিতে জন্মদিন তেমন বিশেষ কেউ উদযাপন করতো না। খাওয়া দাওয়ার পাট ছুগলে হঠাৎ পলক আর রাধিকাকে অনিশ বলল, তোরা আমার সাথে উপরের ঘরে আয়, দরকার আছে। ওপরতলার 2টো রুমের একটাতে অনিশ আর একটাতে আত্মীয় স্বজন এলে থাকতো, তাই এখানে সচরাচর কেউ ওঠে না। নিজের রুমে তাদের দুজনকে নিয়ে ঢুকলো। বলল, আর কতদিন তোরা এভাবে না বলে নিজেদের ঠকাবি রে? তোদের যা বলার আছে দুজন দুজনকে আজই বলে দে। এ কথা বলে অনিশ বাইরে থেকে দরজা লাগিয়ে পাশের রুমে গেল। অনিশের হঠাৎ এমন পরিকল্পনায় রাধিকা ও পলক দুজনেই যেন একটু অস্বস্তিতে পড়ল। কেউ কোনো কথাই বলতে পারছে না। দুজনেই দাঁড়িয়ে মুখোমুখি, মাঝে নীরবতা। মিনিট 15 এভাবেই পেরিয়ে গেল। কিরে, চুপচাপ হয়ে গেলি যে? পলক বলল। না, ভাবছি কি বলবো।
কেমন করে বলবো? পলক বলল, দেখ, যদি তোর মনে হয় ভালোবাসিস তাহলে বললেও হবে, না বললেও হবে, শুধু আমাকে বুঝিয়ে দে। আর যদি ভালো না বাসিস বরং সেটা স্পষ্ট করে বলে দে। ভালোবাসার মধ্যে অনেক অস্পষ্টতা থাকে, যা সময়ের সাথে সাথে ক্রমশ স্পষ্ট হয়, কিন্তু ভালো না বাসার মধ্যে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়, তাই না? রাধিকা কথাগুলো শুনে এক দৃষ্টিতে পলকের দিকে তাকিয়েই থাকলো, তার মায়াবী গভীর স্নিগ্ধ চোখে। তারপর হাত দুটো এমনভাবে পলকের দিকে বাড়িয়ে কাছে এসে জড়িয়ে ধরার আমন্ত্রণ, যেন বহু যুগ ধরে রাধিকা অপেক্ষা করেছিল এই মুহূর্তটার জন্য। আদর মাখা জড়ানো থেকে কেউ কাউকে সরিয়ে নেয়নি। আনন্দের অশ্রু দুজনের চোখেই। ঘোর কাটল অনিশের ডাকে। কই রে, তোদের কথা হলো? বলেই দরজাটা খুলল অনিশ। ওদের চোখ মুখ দেখেই অনিশ কিছুটা আন্দাজ করেছিল। তারপর বলল, যাক, তাহলে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো। কদিন ধরে পলক পলক করে যা মাথা খেলি আমার। তুই থাম তো, রাধিকা বলল। বিকেলে রাধিকা বাড়ি পৌঁছালো। পলক পৌঁছালো শহরে তার মেসে। না, তখনও মোবাইল ফোনে রমরমা ব্যবহার শুরু হয়নি। সময়ে বাড়ি পৌঁছেছে কিনা জানার জন্য আর একটুখানি কথা বলার জন্য সন্ধ্যায় পলক এসটিডি বুথ থেকে রাধিকাদের ল্যান্ডলাইনে ফোন করলো। সে এক ভীষণ উত্তেজনা। সে সময় বিল প্রথমেই 3 টাকা 26 পয়সা, তারপর প্রতি মিনিটে 1 টাকা 26 পয়সা যোগ হতো, অর্থাৎ 2 মিনিট কথা বললে 4 টাকা 52 পয়সা বিল হতো। বুথওয়ালাকে দিতে হতো 5 টাকা, খুচরোর অভাব। পলককে এই 5 টাকার কথাতেই তার উত্তেজনা, আবেগ, ভালোবাসা সীমাবদ্ধ থাকতে হতো। সঙ্গত কারণ ছিল তার আর্থিক অসঙ্গতি। যাক, ঠিক হলো, আগামী 15ই জানুয়ারি তারা দেখা করবে, এই প্রথমবার, শুধু দুজনে, সকাল 9টায় ডিয়ার পার্কে। আজ 27শে ডিসেম্বর, মানে 18টা দিন। মনে হচ্ছে যেন 18 বছর। এই 18টা দিন তারা যেন এক স্বপ্নের দেশে, যে যার বেশে কল্পনার জাল বুনে চলে দুজনে। অবশেষে এলো সে 15ই জানুয়ারি। পলকের মেস থেকে ডিয়ার পার্ক বাসে 8 ঘন্টার রাস্তা। সকাল 8:30টায় পৌঁছে দুজনের দুটো টিকিট কেটে পলক পার্কের মেইন গেটের পাশেই অপেক্ষা করেছিল রাধিকার জন্য। ঘণ্টাখানেক লাগবে রাধিকার। পলক রাধিকার প্রিয় চকলেট আর সদ্য প্রস্ফুটিত একটা লাল টকটকে গোলাপ নিয়ে এসেছিল। এর থেকে দামি কিছু আনার সামর্থ্য পলকের অবশ্য ছিল না। ঘড়ির কাঁটা 9টার ঘর পেরিয়ে 9:30 হলো। পলকের বাড়ছে হৃৎপিণ্ডের গতি। মনে মনে ভাবছে, দেরি কেন? 10টা, 11টা, না, এখনো রাধিকা পৌঁছায়নি। পার্কের গেটের সামনে বাস স্টপেজ দিলেই এক বুক আশা নিয়ে পলক তাকাচ্ছে আর ভাবছে, এই বোধহয় নামলো। ক্রমশ মন খারাপের ভারে পলকের ছটফটানি কমে আসছিল। নানা রকম ভাবছিল সে। গতকালও সন্ধ্যায় সে রাধিকাকে ফোন করেছিল বুথ থেকে। কই, তেমন কিছু অস্বাভাবিকতা তো ছিল না কথাবার্তায়, বরং বেশ আবেগময় কণ্ঠ ছিল প্রথমবার একান্তে দেখা হওয়ার আশায়। ধৈর্যের পরীক্ষার কতক্ষণই দেবে সে? প্রায় 11:30টা নাগাদ কিছুটা দূরে একটা এসটিডি বুথ থেকে রাধিকাদের বাড়িতে ফোন করলো সে। 1বার, 2বার, 3বার, না, কেউ ফোন রিসিভ করলো না। বুথওয়ালা বলল, ভাই বাইরে বেরিয়ে এসো, লোক লাইনে আছে। একজনের জন্য অতক্ষণ সময় দেয়া যাবে না, তাও যদি ফোন হতো। কাঁচের ঘরের বুথটা থেকে পলক বাইরে এলো। শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। আবার সে পার্কের গেটের কাছে ফিরে এলো। অপেক্ষা আর অপেক্ষা। বেলা 12:30 নাগাদ মেন রাস্তা ধরে রাধিকাদের বাড়ি যাওয়ার জন্য বাসগুলো যেদিকে যায়
সেদিকেই আনমনায় হাঁটছিল পলক। মিনিট 10 হাঁটার পর সেই রুটের একটা বাস আসছে দেখে হাত নেড়ে থামতে বলল। জোর ব্রেক কষে ঝাঁকুনি সহ বাসটা থামতেই কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো, এটা লক্ষ্মীডাঙ্গা যাবে? যাবে, উঠে পড়ো। পলক বাসে চেপে বসল। মাথায় তার যে কি চলছে শুধু সেই জানে। প্রায় 1 ঘন্টা পর লক্ষ্মীডাঙ্গাতে নামলো সে। এখানেই রাধিকাদের বাড়ি। আগেও 2-1 বার এসেছে কলেজে একসাথে অনার্স পড়ার সময়। আশঙ্কা আর ভয় এর ভারে উদ্ভ্রান্তের মতো মিনিট 3 হাঁটার পর সে রাধিকাদের বাড়ি পৌঁছালো। পৌঁছে সে আরও হতাশ হলো, কারণ বাড়ির গেটে ঝুলছিল তালা। বুঝতে দেরি হলো না যে কেউ বাড়িতে নেই। স্থবিরের মতো দরজার সামনে দাঁড়িয়েছিল সে। কিছুই ভাবতে পারছিল না কি করা উচিত কি নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাধিকাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়ির দরজার শেকলটা ধরে জোরে নাড়া দিল। বাড়ির ভেতর এক বয়স্ক মানুষের কণ্ঠ। কে? আমাকে চিনবেন না নাম বললে? দরজাটা একবার খুলবেন দয়া করে, খুব বিপদে পড়েছি। বিপদ? বলতে বলতে এক বৃদ্ধ দরজা খুলে অজানা ছেলেটিকে দেখে বলল, তুমি কে বাবা? কি চাই? এসো, ভেতরে এসো। পলক বৃদ্ধের পিছনে ধীরে ধীরে তাদের বাড়ির ভেতর ঢুকলো। বারান্দার একটা চেয়ার দেখে বৃদ্ধ বলল, বসো বাবা। কি বিপদ তোমার? জেঠু, পাশের ওই বাড়িটাতে কেউ নেই না? থাকবে না কেন বাবা? আসলে এই অলোকেশের মেয়েটা মানে তুলি বড্ড ছটফটে বাবা। আজ সকালেই বাজারে মালা কিনতে গিয়েছিল। ফেরার সময় অন্যমনস্ক হয়ে রাস্তা পের হচ্ছিল, আর সেই সময় বাসে ওকে ধাক্কা দেয়। একটু আহত হয়েছে, জেলা হাসপাতালে নিয়ে গেছে। ওদের সবাই ওখানেই আছে। তুমি কে হও ওদের বাবা? আমি রাধিকা, মানে আপনাদের তুলির বন্ধু। জেঠু, উঠছি বলে বিদ্যুৎ বেগে পলক বেরিয়ে গেল। পলকের শির দাঁড়াবে হিমের স্রোতের মতো কি যেন নেমে আসছে। এক মুহূর্তে কেমন যেন কুঁকড়ে গেল সে। জেলা হাসপাতাল মানে যে শহরে তার মেস, তার আর্ট কলেজ। এক মুহূর্ত কোথাও দাঁড়ায়নি সে। মেন রাস্তা পর্যন্ত হেঁটে আসার কিছুক্ষণের মধ্যেই শহরে যাওয়ার বাস পেল। বিকেল 4টা নাগাদ হাসপাতালে পৌঁছে দৌড়ে অনুসন্ধান অফিসারের কাউন্টারের সামনে হাঁপাতে হাঁপাতে বলল, রাধিকা সেন, পিতা অলোকেশ সেন, বয়স 21, কোথায় ভর্তি আছে? দাঁড়ান, দেখে বলছি। বুকের ভেতর প্রাণটা যেন আহত পাখির মতো ডানা ঝাপটাচ্ছে তার। মনে মনে সে শুধু ঈশ্বরকে ডেকে চলেছে রাধিকার যেন কিছু না হয়। এই যে শুনছেন, রাধিকা সেন, 3 তলা, এমার্জেন্সি ওয়ার্ড। অনুসন্ধান অফিস থেকে জানিয়ে দেওয়া হলো। দ্রুত সিঁড়ি ভেঙে 3 তলায় পৌঁছে পলক দেখল এমার্জেন্সি ওয়ার্ডের বাইরের করিডোরে রাধিকার বাবা, মা আর ছোট্ট ভাই পাপান। সকলকেই চিনত সে, তাকেও তারা চিনত রাধিকার বেস্ট ফ্রেন্ড হিসাবে। কাকু, রাধিকা কোথায় আছে? কেমন আছে এখন? বড়সড় কিছু হয়নি তো? এই এমার্জেন্সিতেই আছে বাবা, ঘন্টা 4 হলো। মাথায় আর পায়ে চোট লেগেছে খুব। তুমি কোথা থেকে জানলে বাবা? সে কথা পরে বলছি। বোবা মূর্তির মতো সবাই করিডোরে। 13 বছরের পাপান পলকের হাতটা ধরে একটু সরিয়ে নিয়ে এসে ভেজা চোখে নিচু স্বরে বলল, জানো পলকদা, দিদি আজ তোমার সাথে দেখা করতে যাবে বলে সকালে তোমার জন্য ফুল আর ঠাকুরের মালা আনতে বাজারে গিয়েছিল। আমাকে দিদি কাটাতে বলেছিল যে তোর পলকদাকে আমি খুব ভালোবাসি। আধ ঘন্টা পর ডাক্তারদের টিম বেরিয়ে এলো ব্যর্থতার চাউনি নিয়ে। সার্জেন্ট সেটাই জানালো যা তারা এতক্ষণ ধরে ভয় করেছিল, রাধিকা আর নেই অপারেশন টেবিলেই। আসলে রাধিকার মাথায় চোট খুব বেশি ছিল। পলক যে কোথায় আছে তা তার অনুভূতিতেই ছিল না। রাধিকার মৃত্যু তার স্বপ্নের, তার ভালোবাসার মৃত্যু, তার বেঁচে থাকার মৃত্যু। করিডোরের একধারে সে বসে পড়েছিল।
ময়না তদন্ত সহ অন্যান্য সই স্বাক্ষর হতে দেরি হয়েছিল। রাত প্রায় 9টা নাগাদ পাপান এসে পলকের হাতটা ধরে বলল, চলো। পলক নিষ্প্রাণ রাধিকার দেহখানি যে গাড়িতে তোলা হয়েছিল তাতেই উঠল। রাত্রি 11টা নাগাদ বাড়ি পৌঁছালো সেই শোকগ্রস্ত গাড়ি। ভোরের দিকে যখন তাকে চিতায় সাজিয়ে দেওয়া হলো, সকালের কেনা সেই লাল টকটকে আধমরা গোলাপটা পকেট থেকে বের করে রাধিকার বুকে রেখে দিয়েছিল সে। আর পাশেই তার গলে যাওয়া প্রিয় চকলেট। তারপর পলকের আর জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফেরে তখন দুপুর। রাধিকাদের বাড়ির বারান্দায় সে, সামনে পাপান বসে। কাল থেকে কিছুই খায়নি পলক। 2 দিন পর শরীরে একটু বল পেতে বাড়ি ফিরে তার মাকে সব জানিয়েছিল। সান্ত্বনা ছাড়া তার মা তাকে আর কি বা দেবে। ধীরে ধীরে স্বাভাবিক হতে পলকের প্রায় 6 মাস লাগলো। কলেজে সে আবার যাচ্ছে, তবে এখন আর কারো সাথে তেমন কথা বলে না। চুপচাপ ক্লাস করে মেসে চলে আসে, আর রাতে আসে 2 চোখ বেয়ে কষ্টের জল। রাধিকাকে হৃদয়ে রেখে এইভাবে পলক আরো 15টা বছর কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, 15 বছর। আপনারা যদি কখনো কোনো পাহাড়ের কোলে একটি ছোট্ট সুদৃশ্য সাদা রঙের বাড়ি দেখতে পান, আর দেখতে পান ওই বাড়ির চারিদিক ঘেরা দেবদারু গাছ, সামনেই কাঠের তৈরি একটা বড় ছাউনির নিচে একমুখ দাড়িওয়ালা বছর 35-এর একটি মানুষ আপন মনে ছেনি আর হাতুড়ি দিয়ে শ্বেত পাথরকে খোদাই করে বছরের পর বছর ধরে নারী মূর্তি গড়ে তোলায় ব্যস্ত, তাকে আপনারা পাগল ভেবে ভুল করবেন না। সে রাধিকাকে বিভিন্ন রূপে সময়ের ফেরে গড়ে তুলছে তিল তিল করে। আপনারা যে দেশ বিদেশে রাধিকা আর্ট গ্যালারি দেখতে পান, তার সর্বময় কর্তা এই পলক সান্যাল। তার এই অগাধ ভালোবাসায় ভরা রাধিকার মূর্তিগুলি পৃথিবীর সব বিখ্যাত সংগ্রহশালায় স্থান করে নিয়েছে। না, তিনি কাউকে নিজের ছবি ক্যামেরাবন্দি করতে দেন না। অন্যান্য কাজগুলি অর্থের বিনিময়ে বিক্রি হলেও রাধিকার একটি মূর্তিও সে অর্থের বিনিময়ে বিক্রি করেন না। সে মনে রেখেছে রাধিকার শেষ কথাটি, যেদিন অনিশদের উপরতলার ঘরে দুজনকে প্রথম এবং শেষবার জড়িয়ে ধরেছিল। জানতে চেয়েছিল, রাধিকা তুমি কি চাও আমার কাছে? রাধিকা আরো শক্ত করে পলককে জড়িয়ে তার বাম কানে ঠোঁট চেপে ফিস ফিস করে বলেছিল, আমাদের ভালোবাসার অমরত্ব। কি অদ্ভুত, তাই না? এক সাক্ষাৎকারে এই শিল্পীকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি বিয়ে করবেন না, সংসার করবেন না? স্মিত হেসে শিল্পী পলক সান্যাল বলেছিলেন, আমি তো সংসারের মধ্যেই আছি 15 বছর ধরে, শুধু পিতা হতে পারিনি কারণ আমার রাধিকার মা হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।